একান্ন পীঠের থেকে একটা ফ্যাক্টরস তৈরি হয়। এই যে দশমহাবিদ্যার কনসেপ্টটা, এইটার পাশাপাশি একটা অনেক দিন ধরে জড়িত হয়ে আসে। এখানে অনেকগুলো তন্ত্রের ফ্যাক্টরস রয়েছে, প্রাণতোষিণী তন্ত্র এবং যদি আপনাকে আমি নির্বাণের কথা বলি, মহানির্বাণ, এক্ষেত্রে দশমহাবিদ্যা একই সঙ্গে কিন্তু 10টা পাওয়ার জেনারেটর, সেটা খানিকটা 10 দিকের উল্লেখের সঙ্গে সমতুল্য হয়। এটাও আবার একটা বিতর্কিত তত্ত্ব। তার কারণ পরবর্তীকালে অষ্টাদশ মহাবিদ্যার একটা ইঙ্গিত আমরা বিভিন্ন শাস্ত্র থেকে পাই। সেক্ষেত্রে সেটা আবার বিভাজিত হয়। এখনো পর্যন্ত আমরা আলোচনার ক্ষেত্রে দাঁড়িয়ে দশমহাবিদ্যা এই বিষয়টাকে শুধুমাত্র 10 দিকের যে প্রকাণ্ড পাওয়ার, গোটা ব্রহ্মাণ্ডকে 10 দিকে আমরা ডিভিশন করেছি। গোটা, এখন তো ইউনিভার্সই আমরা আপাতত বলি, পরে মাল্টিভার্সের কথা ভাববো। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে 10টা দিক দিয়ে গোটা ব্রহ্মাণ্ডকে আমরা অ্যারেস্ট করছি, 10 দিকের যে ভীষণ শক্তি, তার প্রত্যেকটার একটি আইডল কল্পনা করা হয়েছে, যাকে আমরা দশমহাবিদ্যা বলি। আমাদের আরেকটা জিনিস এখানে বলে নেওয়ার প্রয়োজন আছে, সেটা হলো আমরা সবাই চক্রের কথা বলি, মূলাধার থেকে সহস্রার পর্যন্ত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই দশমহাবিদ্যার প্রতিটি দেবী তত্ত্ব একই সঙ্গে এই চক্রগুলির কোনোটি দুটি, কোনোটি একটি, কোনোটি তিনটি চক্রের অধিষ্ঠাত্রী হন। তারা বিভিন্ন তত্ত্ব সম্বলিত। এই দশমহাবিদ্যা কিন্তু একই সঙ্গে আবার পঞ্চভূত সম্বলিত, মানে আমরা যে ক্ষিতি অপ তেজ মরুত বোমের কথা বলি, সেটাও কিন্তু এই দশমহাবিদ্যার সঙ্গে যুক্ত। মানে সবটাই পরস্পর একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, এটাকে খুব আলাদা করে বলাটা খুব কঠিন, অনেকগুলো জিনিসকে একসঙ্গে বললে। তবে এটা অ্যাকচুয়ালি তো পুরোটাই শক্তি। এই পুরো বিষয়টা ফেমিনিন এনার্জিস, এই এনার্জিটা প্রকৃতি। প্রকৃতি অ্যাক্টিভ, সে ক্রিয়া করছে বিভিন্নভাবে। ক্রিয়ার প্রকৃতি তার তত্ত্বগুলোর সঙ্গে যুক্ত। যা পৃথ্বীতত্ত্বকে লিড করছে তা একরকমভাবে ক্রিয়া করে, যিনি অগ্নিতত্ত্বকে লিড করাচ্ছেন তার ক্রিয়া আর এক রকমভাবে। এইভাবেই আমরা দশমহাবিদ্যায় মা মহামায়ার বিভিন্ন রকম প্রকৃতিকে আমরা দশমহাবিদ্যাতে ভাগ করেছি। এবং আলাদা আলাদা করে তাদের আরাধনাও আমরা করে না থাকি। হলে একসঙ্গে সাধনা করা কঠিন ব্যাপার। ওই ভয়ঙ্কর এনার্জিকে চণ্ডীতে উল্লেখ করা হচ্ছে রতিবিন্দু প্রকাশমানা। রতিবিন্দুতেই ছাড়খাড়। যেখানে নাকি রতিবিন্দু বলতে ধরতে পারেন ওই এক কণার কয়েক কোটি ভাগের এক ভাগেরও আরও কয়েক কোটি ভাগ। তো ওইটুকু একটি সাধক যদি নিজে আয়ত্ত করতে পারেন, তাতেই জগৎ ব্রহ্মাণ্ড টালমাটাল। তো ওইটুকুতেই যার এই অবস্থা, এবার যদি দশমহাবিদ্যাকে একসঙ্গে কোনো সাধক হজম করতে পারেন, হয়তো অনেকেই পারেন, আমি জানি না, কিন্তু সেটা বেশ কঠিন ব্যাপার। কেননা অনেকেই বলে থাকেন, যেরকম আমরা শুনি যে সবাই দশমহাবিদ্যার প্রতিটি বিদ্যা সিদ্ধ। এটা কি বাস্তবে সম্ভব? আমার পক্ষে সম্ভব নয় এটা বলতে পারি। আর আমি কাউকে আহত করছি না। কোনো মহান সাধক থাকতেই পারেন যিনি ক্রম দীক্ষাতে হয়তো অনেক বিদ্যাকেই তিনি, দশমহাবিদ্যাও হয়তো তিনি সাধনা করে সিদ্ধ হয়েছেন, হতেই পারেন। আমি তাকে সম্পূর্ণ সম্মান এবং প্রণাম জানিয়েই বলছি, আমার কাউকে আহত করা উদ্দেশ্য নয়। কিন্তু এটা একটা অনেক বড় টাস্ক। এবার ব্যতিক্রম কি থাকে না? নিশ্চয়ই থাকেন। কেউ হয়তো করতেই পারেন, কেউ হয়তো, যে অবধূত লেভেলের অনেক যোগী আছেন যারা সাধনার কোন স্তরে পৌঁছেছেন, কত পর্বকে তিনি অতিক্রম করেছেন। তিনি দশমহাবিদ্যা বা দুর্গা বা লিনিয়েজের যে লেভেলস, ভৈরবের যে লেভেলস, আবার বৈষ্ণব তত্ত্ব, হয়তো অনেক কিছুতেই তিনি অনেক উঁচুতে উঠেছেন, এরম হতেই পারেন। কিন্তু তাদের সংখ্যা আপামর জনসাধারণের মধ্যে তো খুব একটা পাওয়া যায় না। আমরা যারা সাধনা করছি অল্প বিস্তর, তাদের মধ্যেও কতটা পাওয়া যাবে আমার জানা নেই। তো এটা কঠিন ব্যাপার। সেই জন্যে এক এক করে কয়েকটি বিদ্যাকে হয়তো খানিক আয়ত্ত করা সম্ভব, কিন্তু পুরোপুরি আয়ত্ত করার ক্ষেত্রে অবশ্যই কাঠিন্য তো আছেই।